হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আগের দিনে এনসিএফ 2005 আলোচনা করে দিয়েছি। যারা এখনো চ্যানেল ভিজিট করোনি তারা কিন্তু কাইন্ডলি সেটা দেখে এসো। আজকে আলোচনা করব এনসিএফ 2009, সিলেবাসে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি একটুখানি দেখে নিচ্ছি। ইতিমধ্যে সকলেই তোমরা জেনে গিয়েছো যে আমাদের সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে। দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করবে সোম থেকে শনিবারের মধ্যে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। পুরো ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। আমাদেরকে কল করলে তোমাদেরকে কিন্তু সমস্ত রকমের কি বলবো, যে তোমাদের যা সমস্ত রকমের কোয়ারিজ রয়েছে সমস্তটাই কিন্তু আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়। তো এই হচ্ছে পুরো বিষয়টা। চলো তাহলে আজকের আলোচনার বিষয় আমরা শুরু করছি। এনসিএফ 2009 কি বলা হচ্ছে চলো দেখি। দেখো, আচ্ছা, এনসিএফ 2009 বলতে সাধারণত ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 বোঝানো হয়। ফুল ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 বোঝানো হয়। এটি ভারতের শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি নথি। কি বলেছে এটা কিসের জন্য? শিক্ষা, ঠিক আছে, শিক্ষার জন্য, যা প্রকাশ করে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেটাকে এনসিটিই বলা হয়, ঠিক আছে, যেটাকে এনসিটিই বলা হয়। তাহলে এবার এনসিএফ এইটুকু তো জানি আমরা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আর ওখানে দেখো বাকিটা কি রয়েছে, ফর টিচার এডুকেশন 2009। তাহলে এটা কি বলা হচ্ছে? দেখো, বলা হচ্ছে 2009 সালে এই নীতি প্রণয়ন করা হয়। কেন করা হয়? যাতে ভারতে শিক্ষাকে আরো আধুনিক করে তোলা যায়, আরো গণতান্ত্রিক করে তোলা যায় এবং শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলা যায়। তাহলে বোঝা গেল এনসিএফ 2009 কেন এলো, কত সালে এলো, 2009 সালে এলো। কেন এলো? শিক্ষাকে আরো বেটার করার জন্য। এর মূল লক্ষ্য কি ছিল? এমন শিক্ষক তৈরি করা যারা কেবল তথ্য প্রদানই করবে না, এরা কিন্তু শিক্ষার্থীদের চিন্তা শক্তি, তাদের মধ্যে থাকা ক্রিয়েটিভিটি, মানবিক মূল্যবোধ সমস্ত কিছু কিন্তু গড়ে তুলতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এনসিএফ 2009 কেন আত্মপ্রকাশ করলো, গুলিয়ে ফেলবে না। এনসিএফ কিন্তু এসেছিল বেসিক্যালি শিক্ষার সংস্কারের জন্য, বা শিক্ষাকে আরো কিন্তু আধুনিক, গণতান্ত্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক করার জন্য। ক্লিয়ার? চলো এরপরে দেখে নিচ্ছি এর প্রধান উদ্দেশ্য সমূহগুলো কি রয়েছে। বলছে শিক্ষার মান উন্নয়ন করা, যেটা এতক্ষণ ধরে আমি বলে এলাম, শিক্ষার মান উন্নয়ন করা। দেখো আর কি, শিক্ষক প্রশিক্ষণকে আরো কার্যকর এবং সেটাকে আরো রিয়েলিস্টিক করা যায় কি করে সেটা। আর কি, পরবর্তীতে রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষককে এমন ভাবে ট্রেন করতে হবে যাতে তিনি শিক্ষার্থীর প্রয়োজন এবং তার অভিজ্ঞতা কি রয়েছে সেটার উপর যাতে গুরুত্ব দিতে পারে। তার মানে বেসিক্যালি টিচারদেরকে যে ট্রেন করার কথা বলা হচ্ছে এবার শিক্ষার কথা বলা হচ্ছে, সমস্ত কিছুর মূলে কিন্তু স্টুডেন্টদের বেটারমেন্ট কিন্তু রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর কি রয়েছে? সমতা ও সামাজিক ন্যায়, লিঙ্গ, জাতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে বৈষম্য সমস্ত কিছুকে দূর করে সকলের জন্য সমান শিক্ষার সুযোগ তৈরি করা। আর কি, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা, শিক্ষক যেমন সমাজে সহনশীলতা, মানবিকতা ও গণতান্ত্রিক মানসিকতা গড়ে তুলতে পারে, যার জন্য কিন্তু টিচার ট্রেনিং এর ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কি বলা যাচ্ছে যে একজন টিচারকে কিন্তু আমরা মনে করি যে সমাজের মেরুদণ্ড, ঠিক আছে, এবং তার হাতেই কিন্তু রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে দেওয়া। ঠিক আছে, তাহলে একজন টিচারকে দেখো কত কিছু মানে তাকে তৈরি করে নিতে হয় নিজের মধ্যে, যাতে সে যখন তার সামনে পুরো ক্লাস জুড়ে বাচ্চারা বসে থাকবে তখন সেই টিচারের মধ্যে থাকা সেই ভালো কোয়ালিটিগুলো তিনিও কিন্তু তার বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যেগুলোই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, যেগুলোই কিন্তু আমাদের, যে বাচ্চাগুলোই কিন্তু আমাদের সমাজকে পরবর্তীকালে আরো ভালোর দিকে নিয়ে যাবে, যার জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা,
আর কি তত্ত্ব ও বাস্তবের সমন্বয়। শিক্ষক শিক্ষায় কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, স্কুলের বাস্তব প্রশিক্ষণ মানে হচ্ছে ইন্টার্নশিপ, প্র্যাকটিস, টিচিং এর উপরও জোর দেওয়া হবে। শুধু বলছে যে তাত্ত্বিক জ্ঞান দিলেও হবে না, স্কুলের বা স্কুলের মধ্যে থাকা যেই কি বলবো অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলো সম্পর্কেও কিন্তু টিচারকে ট্রেন করতে হবে। তারপর কি রয়েছে এবারে দেখো। আচ্ছা, এইগুলো আমরা কিন্তু উদ্দেশ্য দেখলাম, এবার আমরা একটু দেখবো বৈশিষ্ট্য। কি বলা হচ্ছে, রিফ্লেক্টিভ টিচার ধারণা, যেখানে বলা হচ্ছে শিক্ষক যেন নিজের শিক্ষণ পদ্ধতি নিয়ে নিজেই চিন্তা ভাবনা করতে পারেন যে আমি কিভাবে পড়াবো, বা পুরো যে বিষয়গুলো উপস্থাপনের ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে যেন টিচার নিজেই চিন্তা ভাবনা করতে পারেন। তারপর হচ্ছে চাইল্ড সেন্টার্ড লার্নিং, বলছে শিক্ষার্থীর অভিজ্ঞতা ও আগ্রহকে এই জায়গাটায় কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তারপর রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, যেখানে বলা হচ্ছে প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সমান সুযোগ দিতে হবে। এগুলো তাহলে এনসিএফটির বৈশিষ্ট্য। সমাজ ও শিক্ষার সম্পর্ক, বলছে শিক্ষা যেন সমাজের বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত থাকে, এমন যেন শিক্ষা ব্যবস্থা না হয়ে যায় যেটা পড়ে তারা সমাজে চলতে থাকা যে প্রবলেমসগুলো রয়েছে সেটাকে তারা যেন সলভ করতে পারে। তো এই ধরনের বিষয়গুলোর কথা বলা হয়েছে বা এই ধরনের শিক্ষার কথা বলা হয়েছে। আর কি দীর্ঘমেয়াদী শিক্ষক প্রশিক্ষণ, বিএড ও অন্যান্য প্রশিক্ষণ কোর্সকে কিন্তু আরো সুসংগঠিত করে তুলতে হবে। তাহলে এগুলো ছিল কিন্তু বৈশিষ্ট্য। এর আগে আমরা উদ্দেশ্যগুলো দেখলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো মোট কথা হচ্ছে এই যে এনসিএফটিই 2009, এটা কিন্তু শিক্ষক শিক্ষার ক্ষেত্রে মেইনলি টিচারদেরকে ট্রেনিং এর পারপাসে কিন্তু বলা হয়েছিল। এটি শিক্ষকদের ভূমিকা শুধু পাঠদানকারী নয়, বরং একটা গাইড, একজন ফ্যাসিলিটেটর, একজন সমাজ গঠনের সহায়ক হিসেবেও কিন্তু নির্ধারণ করে। ভীষণ ইজি রয়েছে এনসিএফ 2009, মোটেই কঠিন নয়, ভালো করে দেখবে। এনসিএফ 2005, এনসিএফ 2009 দুটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।